আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি কোয়ালিং প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা নিশ্চয় ভালো আছো। আমি তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আসাদ অ্যাম্বিশন কেয়ারের পক্ষ থেকে আজকে তোমাদের যে অর্থনীতির ধারাবাহিক ক্লাসের কথা ছিল, সেই ধারাবাহিক ক্লাসের ধারা অনুযায়ী আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আমরা পরবর্তী দুটো লেকচারে প্রথম অধ্যায়টা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করতেছি দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে। তাহলে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। তাহলে এই ভোক্তা ও উৎপাদকের আচরণের মধ্যে প্রথম যে আলোচনা সেটা হচ্ছে উপযোগ নিয়ে। তাহলে আমরা আজকের যে লেকচারটা সেটা উপযোগ নিয়ে ইনশাল্লাহ আমরা সাজাচ্ছি। ইনশাল্লাহ এখানে কভার করে চেষ্টা করবো উপযোগের যে বিস্তারিত আলোচনা সবগুলো ইনশাল্লাহ এর ভিতরে আলোচনা করার চেষ্টা করবো আমরা। তো তোমরা একটু এখন খাতা কলম নিয়ে বসে যাও। গুরুত্বপূর্ণ এই ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য তোমাদের অনুরোধ রইল। যেমন এই উপযোগের যে ধারণা, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে ম্যাক্সিমাম সময় কিন্তু কোয়েশ্চেন আসে। প্রায় বলতে গেলে 80% এই সময়ে 80% বোর্ডে এই উপযোগ থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। দ্বিতীয় অধ্যায় থেকে কোয়েশ্চেন আসলে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে। তো তোমরা একটু ভালো মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আমি আশা করি এই একটা ক্লাসের মধ্যেই তোমরা উপযোগের বিস্তারিত বর্ণনাটা পেয়ে যাবে। তো আমরা এখন শুরু করতেছি। প্রথমেই আসি আমার উপযোগ। উপযোগটা কি? উপযোগ হচ্ছে কোনো একটা দ্রব্য ভোগ করার পরে ওই দ্রব্যের যে অভাব পূরণের ক্ষমতা, বলা হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। তাহলে সহজ ভাষায় কি আমরা কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। তাহলে একটা ক নম্বর কোশ্চেন আসতে পারে উপযোগ বলতে কি, অথবা উপযোগ কাকে বলে, অথবা উপযোগ কি। তাহলে আমরা বলবো কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? উপযোগ বলে। তোমরা একটু লিখে নিতে পারো। আমি এখানে সময় সীমিততার কারণে লিখতে পারতেছি না, কারণ এখন লিখতে গেলে সময় অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমরা এখানে লিখতেছি না। আমি মুখে বলতেছি, তোমরা মুখে ভিডিওটা পজ করে একটু লিখে ফেলো কষ্ট করে। তাহলে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? উপযোগ বলে। এরপর আসি আমরা উপযোগের কতগুলো ধারণা নিয়ে। তাহলে এটা একটু বলি উপযোগের যে এই কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। যেমন আমার খিদে লাগছে, আমি এখন এই কোনো নাস্তা করবো। এই যে নাস্তা করে আমি যে ক্ষুধা মেটাচ্ছি, এই যে ক্ষুধা মেটানোটা কোনো দ্রব্য ভোগের বলে যে আমি ক্ষুধা মেটাতে পারি, এই যে ক্ষুধা মেটানোটা হচ্ছে তোমার উপযোগ। আমার তৃষ্ণা লাগছে, আমি পানি পান করতেছি, পানি পান করার পর আমার যে তৃষ্ণা মিটছে, এটাই হচ্ছে আমার উপযোগ। তাহলে এরপর আসি আমরা উপযোগের কতগুলো শ্রেণী বিভাগ নিয়ে। কিরকম উপযোগ হতে পারে? উপগত উপযোগ আছে, স্থানগত উপযোগ আছে, সময় ও কালগত উপযোগ আছে, সেবাগত উপযোগ আছে, সত্যগত উপযোগ আছে, জ্ঞানগত উপযোগ আছে। তাহলে উপগত উপযোগ কিন্তু আমরা দেখি। যেমন আমরা ধরতে পারি এই বনের মধ্যে অনেকগুলো গাছ আছে। এখন চাইলে আমি গাছটা কেটে খেতেও পারবো না, গাইব দিতে পারবো না, এটা কোনো কিছু করতে পারবো না। কিন্তু এটাকে আমি রূপ পরিবর্তন করে, এই গাছের রূপটা পরিবর্তন করে আমি চেয়ার, টেবিল, কাঠ, পালং, আলমারি যা ইচ্ছা বানিয়ে আমি করতে পারবো, মুভ করতে পারবো। এই যে আমি তার গাছের রূপটা পরিবর্তন করে ফার্নিচারে কনভার্ট করে আমি যে এটা উপযোগের উপভোগের উপযোগ্য করলাম, উপভোগের উপযোগ্য যে করলাম, এটাই হচ্ছে মূলত উপযোগ। রূপগত উপযোগ মানে রূপ পরিবর্তন, কোনো একটা দ্রব্যের রূপ পরিবর্তন করে এটার উপযোগ বাড়ানো। আমি চাইলে গাছটা খেতে পারবো না, গাছটা ইউজ করতে পারবো না, গাছটাকে এই সুন্দর করে এটা শেপে নিয়ে টেবিল, চেয়ার, কাঠ, কলম যা ইচ্ছা বানিয়ে আমি কিন্তু ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে কি রূপগত উপযোগ। এরপরে আসে আমরা স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ হচ্ছে যেমন আমরা ধরতে পারি গ্রামে গঞ্জে অনেক শাকসবজি ফলমূল উৎপন্ন হয়, কিন্তু শহরে কিন্তু সেটা হয় না। কিন্তু ওই শহরে গ্রামে যেটা হয় সেখানে কিন্তু সস্তায় কিন্তু বিক্রি হয়, যেহেতু ওখানে বেশি যোগান আছে, যার কারণে ওখানে সস্তা। তো তারা কি করে, যারা চাষি আছে তারা কি করে ওই শাকসবজি গুলা ফলমূল গুলা শহরে নিয়ে আসে আর একটু দাম বৃদ্ধি করে তারা বিক্রি করে। তাহলে এই যে সে স্থান পরিবর্তনের ফলে তার উপযোগ বৃদ্ধি পেল, তার যে দাম বৃদ্ধি পেল, এটা হচ্ছে স্থানগত উপযোগ। স্থান পরিবর্তন করে বিক্রি করা বা উপযোগ বৃদ্ধি করা। এরপরে আসে আমরা সময় ও কালগত উপযোগ। সময় ও কালগত মধ্যে যেমন মৌসুমী ফসল যেগুলো আছে, যেমন আমরা ধরতে পারি আলু। আলু উৎপন্ন হয় কখন? শীতকালে। এবার শীত মৌসুমে যখন আলু উৎপন্ন হয়, সেহেতু অনেকগুলা এই অনেক পরিমাণে কি থাকে? আলু থাকে। এখন এই আলুগুলার দাম যার কারণে কমে যায় না, যেহেতু সবার কাছে আলু থাকে, তখন চাষিরা সবার কাছে কি থাকে? আলু থাকে, যার কারণে তখন দাম একটু কম থাকে। তো যারা এই একটু বেশি এই চাষ করে তারা কি করে ওই আলুগুলা তারা তখন বিক্রি না করে মজুত করে রাখা দেয়। মজুত করে রেখে কি করে তারা যখন সিজন শেষ হয়ে যায়, আলুর সিজন, তখন তারা বিক্রি করে। তাহলে এটা হচ্ছে সময় ও কালগত। এক সময় উৎপাদন করে অন্য সময় বা অন্য কালে বিক্রি করা, উপযোগ বৃদ্ধি করে বিক্রি করা, দাম বৃদ্ধি করে বিক্রি করা, এটা হচ্ছে সময় ও কালগত উপযোগ। এরপর আসি আমরা সেবাগত উপযোগ।
সেবাগত উপযোগ যেমন আমি এই যে তোমাদেরকে পড়াচ্ছি, এটা একটা সেবাগত উপযোগ। শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছে, এটা একটা সেবাগত উপযোগ। ডাক্তার রোগী দেখছে, এটা একটা সেবাগত উপযোগ। গায়ক গান শোনাচ্ছে, এটা একটা সেবাগত উপযোগ। এরপর আসলে সত্যগত উপযোগ। যেমন আমার কাছে একটা অন্য জমি আছে, একটা অন্য জমি আমি বিক্রি করলাম, মালিকানা আমার মালিকানা থেকে অন্য জনের মালিকানা বিক্রি করে ফেললাম, তাহলে এটা হচ্ছে সত্যগত উপযোগ। মানে মালিকানা, সত্য মানে মালিকানা, মালিকানা পরিবর্তন করা। আমার মালিকানায় ছিল, এটা আমি বিক্রি করে দিচ্ছি একজনকে, তাহলে তার মালিকানায় চলে গেছে, এটা হচ্ছে সত্যগত উপযোগ। এরপরে জ্ঞানগত উপযোগ। জ্ঞানগত উপযোগ হচ্ছে আমরা যেই ওই দ্রব্যগুলা থেকে, যেই পণ্যগুলা থেকে আমরা জ্ঞান আহরণ করি, যেমন বই খাতা কলম, এগুলো থেকে আমরা কি করি? জ্ঞান আহরণ করি। তাহলে জ্ঞান আহরণের মধ্য দিয়ে আমার জ্ঞানের যে তৃষ্ণা, জ্ঞানের যে ক্ষুধা, ওইটা মিটাতে পারতেছি, তাহলে এটা হচ্ছে জ্ঞানগত উপযোগ। বই খাতা কলম এগুলো হচ্ছে কি? জ্ঞানগত উপযোগ। এর উপর আসি আমরা উপযোগের যে ধারণা। উপযোগের ধারণার মধ্যে প্রথমে আছে আমাদের এই প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ। তাহলে তিনটা উপযোগ। তাহলে আমরা লিখি একটু এই প্রাথমিক উপযোগ। প্রাথমিক, এরপরে প্রান্তিক, এরপর একটা আছে মোট উপযোগ। এই তিনটা উপযোগ নিয়ে মূলত আলোচনা হবে। প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ। তাহলে প্রাথমিকটা কি? কোন একটা দ্রব্য ভোগের প্রথম অবস্থায় অথবা প্রথম একক ভোগের ফলে যে প্রাথমিক উপযোগ পাওয়া যায় সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। অর্থাৎ কোন একটা দ্রব্য প্রথম অবস্থায় অথবা প্রথম একক ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। আর প্রান্তিক উপযোগ হচ্ছে কোনটা? কোন একটা দ্রব্য অতিরিক্ত ভোগের ফলে, অতিরিক্ত কোন একক ভোগের ফলে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে কি বললাম? কোন একটা দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে অতিরিক্ত যে উপযোগটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এবারে মোট উপযোগ হচ্ছে কোন একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। তাহলে কি বললাম? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। তোমরা একটু লিখে দিতে পারো ওগুলো, মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলো কিন্তু লাগবে। খ নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, তিনোটার জন্য দরকারি। গ নাম্বার যদি কোয়েশ্চেন আছে এখান থেকে আসবে, প্রান্তিক এবং মোট উপযোগ, প্রান্তিক উপযোগগুলো থেকে আসবে। এগুলোতে আমাকে লিখতে হবে, সংখ্যাটা লিখে তারপর আমাকে বুঝতে চলে যেতে হবে। তাহলে এখন প্রাথমিক উপযোগ কি বললাম? প্রাথমিক উপযোগ করতে কোন একটা দ্রব্য প্রথম অবস্থায় ভোগের ফলে যে প্রাথমিক যে উপযোগটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। তাহলে এটা আমরা একটু এই একটা চার্ট আকার দেখাই। যেমন দ্রব্যের একক, এরপর এখানে মোট উপযোগ, এখানে এমইউ দিতে পারি, আমি সরি টিইউ দিতে পারি। আবার এখানে প্রান্তিক উপযোগ, প্রান্তিক। তাহলে দ্রব্যের একক আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7টা একক নিলাম। এটা হচ্ছে উপযোগের সূচি। এটা কি? উপযোগের সূচি। এই সূচি অঙ্কন করতে হবে। এটা আমরা একটা দ্রব্য ধরতে পারি। যেমন আমি সাপোজ আমরা ধরে নিতে পারি আমি আম খাচ্ছি। আমি খাচ্ছি কি? আম। আমি প্রথম অবস্থায়, প্রথম একক অবস্থায় একটা আম খেলাম। ওই আমটার দাম হচ্ছে, অথবা ওইটার মজা বা ওইটার তৃপ্তি হচ্ছে 10 টাকা, অথবা 10 একক, 10 একক। মোট উপযোগ করতেছি। এরপর প্রথম রাখতে হবে এখানে প্রান্তিক। মোট এবং প্রান্তিকের ক্ষেত্রে প্রথম অবস্থায় মোট এবং প্রান্তিক উপযোগ সেম থাকে। প্রথম অবস্থায় কি থাকে? মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কি থাকে? সমান থাকে। যেমন ধরো তুমি তোমার ফ্যামিলিতে বড় সন্তান, যখন তুমি জন্মগ্রহণ করছো, তোমার 5 বছর বয়সে, তোমার কেউ তোমার ভাই এবং কেউ নেই। এখন তুমি বড়, তুমি ছোট, তাহলে তোমাকে কেউ বড় বলতেছে না, কেউ ছোট বলতেছে না। যখনই তোমার পরে একজন ভাই বোন আসলো, তখন তোমাকে কি বলতেছে? বড় বা ছোট বলতেছে। তুমি বড়, সে ছোট। তাহলে তুলনা কখন আসে? যখন আরেকজন আসে। একজন দেখি হয় না, তুলনা হয় না। তাহলে প্রথম অবস্থায় যেহেতু একজন, সেহেতু এখানে তুলনা আসবে না, বড় ছোট আসবে না। যেটাই প্রান্তিক সেটাই মোট, যেটাই বড় সেটাই ছোট। তাহলে তুমি বড় ছিলে, তুমি ছোট ছিলে। তাহলে এখানে মোট উপযোগের ক্ষেত্রে যেটাই মোট উপযোগ সেটাই প্রান্তিক উপযোগ প্রথম অবস্থায়। যেমন আমি কোন একটা দ্রব্য বুক করতেছি, আমার খিদে লাগছে, আমি আম বুক করতেছি। আমি আম খাওয়ার পর
আমি আমি তুলনা করতে পারবো? আমি যে পূর্ব অবস্থায় আম খেয়েছি এটা কি তুলনা করতে পারবো? পারবো না, কারণ আমি এর আগে আম খাইনি। আমি প্রথম অবস্থায় যে আমটা খাচ্ছি, আমি বলতে পারবো না এটা আগের তুলনায় মজা ছিল অথবা তুলনায় বেশি বেশি তৃপ্তি পাচ্ছি, এটা আমি বলতে পারবো না, কারণ আমি এর আগে বুক করিনি। সেজন্য প্রথম অবস্থায় মোট উপযোগী এবং প্রান্তিক কি থাকে? সমান থাকে। তাহলে এখানে প্রান্তিক হল কত? 10 একক। 10 একক। এরপরে আমি এই প্রথম অবস্থা বুক করার ফলে মোট উপযোগী পেলাম 10, প্রান্তিক পেলাম 10। এরপর দ্বিতীয় দ্রব্য বুকের ফলে আমার এই মোট উপযোগটা 2টা একক, এখানে প্রথম এবং 2, এই এটা আর এটা মিলে কত হয়? 2টা হলো, 2টা একক হলো। এই 2টা একক মিলে আমি পাবো কত? এই উপযোগের ক্ষেত্রে আমি কোন একটা দ্রব্য ভোগের ফলে এটার প্রতি আমার অ্যাট্রাকশন কমে আসবে সবসময়। তাহলে আমি এখন আমার কি লাগছে? আমি একটা আম ক্রয় করলাম 10 টাকা দিয়ে। এখন এই আমার যে আমের প্রতি অ্যাট্রাকশন ছিল, আমি একটা আম খাওয়ার পর এটার প্রতি আমার কিন্তু যে অ্যাট্রাকশনটা প্রথম অবস্থা ছিল এটা কিন্তু এখন আর নেই, একটু কমে আসছে, অবশ্যই কমে আসছে। কোন একটা দ্রব্য প্রথম অবস্থা ভোগের ফলে কিন্তু এটার প্রতি অ্যাট্রাকশনটা একটু কমে আসবে, আকর্ষণটা কমে আসবে। সো আমি ওখান থেকে 10 টাকার মজা পাইছি সাপোজ। এরপরে যে আমটা খাবো আমি, সেখান থেকে আমি 8 টাকার মজা পাবো, যে সেখান দিয়েও সেম মজাটা আমি পাবো না, যেহেতু আমার ওইটা প্রতি অ্যাট্রাকশন কমে আসছে। কি দিয়ে কমে আসছে? তাহলে আমি ওইটা সাপোজ এটা আমি টাকাই ধরতে পারি অথবা এটা মজা হিসেবে ধরতে পারি, মানে আমি 10 টাকার মজা পাইছি প্রথম অবস্থায়। এরপর আমি যেটা বলবো 8 টাকার মজা। 8 টাকা, এই যে আমি অতিরিক্ত একটা 8 টাকা পাইছি আরেকটা দ্রব্য ভোগের ফলে, আরেকটা আম ভোগের ফলে, আরেকটা আম খাওয়ার ফলে আমি অতিরিক্ত কত পাইছি? 8 পাইছি। এই যে অতিরিক্ত পাওয়া মানে কি? প্রান্তিক। অতিরিক্ত পাওয়া মানে প্রান্তিক। তাহলে এখানে 8 টাকা পাইছি। তাহলে এই যে 10-এর সাথে 8 যোগ করে মোট পাবো যে আমরা, 10-এর সাথে 8 যোগ করলে কত হয়? 18 হয়। এখন আমি দ্বিতীয় আমটা খাইছি কত টাকা দিয়ে? 8 টাকা দিয়ে। এরপর তৃতীয় আমটা খাবো আমি 6 টাকা দিয়ে। এটার প্রতি আমার একটা কম আসতেছে যে ওই যে কোনো একটা দ্রব্য বারবার ভোগের ফলে এটার প্রতি গিয়ে আসবে, ইহা চলে আসবে এক সময় গিয়ে। তাহলে এটা আস্তে আস্তে আমার অ্যাট্রাকশনটা কমে আসতেছে। সেটা কেন হবে? 6। এটা হবে 6 একক। তাহলে 18-এর সাথে 6 যোগ করলে কত হয়? 24 হয়। এরপরে 24 চতুর্থ এককটা আমি করবো 4 টাকা দিয়ে। এরপরে 4-এর সাথে 24 করলে 28 হয়। এরপর এটা হবে হয়ে যাবে 2। এরপরে 28-এর সাথে 2 যোগ করলে কি হয়? 30 হয়। এরপর এটা হবে 0। 30-এর সাথে 0 যোগ করলে 30ই হয়। এরপর এখানে সপ্তম একক। সপ্তম এককের মধ্যে এখন আমি ক্রমান্বয়ে বুক করলাম 10 টাকা, 8 টাকা, 6 টাকা, 4 টাকা, 2 টাকা, 0 টাকা এভাবে বুক করলাম। এইভাবে বুক করার পরে আমার যে দ্রব্যটা এরপর আমি বুক করবো সেটা কিন্তু আমি আর টাকা দিয়ে ক্রয় করবো না, কারণ আমার এই যে এটা দ্রব্যটা আমটা খেতে খেতে আমি অলরেডি 6টা আম খেয়ে ফেলছি। 6টা আম খাওয়ার এখন আমার কোনো কি দেই নেই, এখন আমার কোনো কি দেই নেই। এখন দোকানদার বলতেছে আমি আপনাকে 2 টাকা দিব, আপনি আরেকটা আম খান। তখন কিন্তু আমি খাবো ওই পুরস্কারের লোভে, টাকার লোভে খাবো যে তখন। তাহলে এখানে হবে -2, এটা হবে কি? 28। মানে সে আমাকে 2 টাকা দিচ্ছে, যে বিক্রেতা আমাকে 2 টাকা দিচ্ছে। তাহলে এখন আমরা দেখি প্রাথমিক কোনটা গানে। এই যে প্রাথমিক গতি, প্রাথমিক গতি হচ্ছে এই যে এটা মানে এটা মানে এইটাই। প্রথম একক দ্রব্যভোগের ফলে প্রথম যে উপযোগ পাই আমরা সেটা হচ্ছে কি? প্রাথমিক উপযোগ। প্রান্তিক কোনটা? কোন অতিরিক্ত দ্রব্যভোগের ফলে, অতিরিক্ত একক দ্রব্যের একক ভোগের ফলে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায়, এই যে অতিরিক্ত একটা একক। অতিরিক্ত এখানে এই যে প্রথম অবস্থায় 1 ছিল, এরপরে দ্বিতীয়, প্রথম অবস্থায় এরপর দ্বিতীয় অবস্থায়। তাহলে দ্বিতীয় অবস্থায় আমরা খেয়েছি কত টাকা দিয়ে? আমি 8 টাকা দিয়ে। এই যে অতিরিক্ত একটা খাবার ফলে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায় সেটা হচ্ছে কি? প্রান্তিক উপযোগ। আর মূল উপযোগ হচ্ছে দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি। এই যে আমি এখান থেকে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এই যে 7টা খেলাম, 7টা খাওয়ার ফলে আমি মোট পাইছি কত? মোট মোট খাওয়ার হচ্ছে কত আমার? 28 টাকা। তো 28 টাকার মজা পাইছি আমি। এই যে 28 টাকাটা হচ্ছে আমার কি? মোট উপযোগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রাথমিক উপযোগ কোনটা? 10। প্রান্তিক উপযোগ কোনটা? এই যে এগুলো সবই প্রান্তিক, এগুলো সবই প্রান্তিক। তাহলে এই যে আমি দ্বিতীয় দিক থেকে পাইছি 8, এরপর আরেকটা দ্রব্যভোগের ফলে পাইছি 6, এরপর আরেকটা করার ফলে পাইছি 4, এরপরে আরেকটা করার ফলে 2, আরেকটা করার ফলে 0। এটা ক্রমান্বয়ে কমতে থাকবে। কোন একটা দ্রব্যভোগের ফলে এটার উপর অ্যাট্রাকশন কমে আসতেছে, তাহলে এটা বারবার কমবে, ধীরে ধীরে এটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে এখানে একটা সম্পর্ক আসে তোমাদের এটা এই এই ইয়া থেকে, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ থেকে সম্পর্ক আসে। সম্পর্ক হচ্ছে যেমন আমরা এখানে 4টা সম্পর্ক দেখতে পাই। তো প্রথম অবস্থায় প্রান্তিক এবং মোট উপযোগ কি থাকে? সমান থাকে। প্রথম অবস্থায় কি থাকে? প্রান্তিক এবং মোট উপযোগ সমান সমান থাকবে। এরপরে মোট উপযোগ ক্রমান্বয়ে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে। এই যে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এবং প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাবে। ক্রমান্বয়ে কি হচ্ছে? হ্রাস পাচ্ছে।
হ্রাস পাচ্ছে, এরপরে এক জায়গায় গিয়ে হচ্ছে শূন্য হচ্ছে, এরপর আরেক জায়গায় গিয়ে মাইনাস হচ্ছে, মানে ঋণাত্মক হচ্ছে। তাহলে এখানে সম্পর্কটা আমরা কি লিখবো? সম্পর্ক হচ্ছে মোট উপযোগ প্রথম অবস্থায় মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সমান থাকে। এরপরে মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় তখন প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এরপরে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। এরপর মোট উপযোগ যখন কমতে থাকে হ্রাস পায় তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। তাহলে এখানে আমরা একটা সম্পর্ক পেলাম। তাহলে এখানে বলছিলাম যে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। এটা কিভাবে? ক্রমহ্রাসমান হারে, আমি বলতেছি যে ক্রমবর্ধমান না, ক্রমহ্রাসমান মানে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে বৃদ্ধি পাচ্ছে। এই যে যেমন আমরা দেখি এটা 10, এটা 18, 24, 28 বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ক্রমহ্রাসমান হারে। ক্রমহ্রাসমান কিভাবে? যেমন এই যে 10-এর সাথে প্রথম আমি যে দ্রব্যটা 10 টাকা দেখিয়েছিলাম, এরপর দ্বিতীয় দ্রব্যটা 10 টাকা হওয়ার কথা ছিল, তাহলে 10 এর কত হয়? 20 হয়। তাহলে এটা 20 হওয়ার কথা ছিল, আবার এটা 30 হওয়ার কথা, এটা 40, 50, 60 এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না। কিন্তু বাড়তেছে ঠিকই, এই যে 10 থেকে 18, 18 থেকে 24 বাড়তেছে, কিন্তু যতটুকু বাড়া দরকার ততটুকু বাড়তেছে না। তাহলে এটা এই জন্য বলা হচ্ছে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি, ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা হচ্ছে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাওয়া, আর এটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এটা ক্রমহ্রাসমান। আবার এখানে একটা বিধি আছে, উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই যে প্রান্তিক উপযোগের যে ক্রমান্বয়ে হ্রাস পাওয়া, এই হ্রাস পাওয়াটাই হচ্ছে মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন আমরা এখান থেকে দুইটা চিত্র আসতে পারে, সেটা হচ্ছে একটা মূল উপযোগের, একটা প্রান্তিক উপযোগের। আমরা দুইটা চিত্র, একটা যে দুইটাই রেখা একটা চিত্রের মতো অঙ্কন করবো। এটা আলাদা আলাদা করা যায়, একসাথে করতে আমি দুইটাই একসাথে দেখাবো, কারণ সম্পর্কের জন্য আসতে পারে। যেমন বলতে পারে মূল উপযোগ এবং প্রান্তিক উপযোগের এই পার্থক্য বা সম্পর্ক চিত্রের সাহায্যে বর্ণনা করা, তখন আমাকে একটা চিত্রের মধ্যে উল্লেখ করতে হবে। আবার শুধু বলতে পারে গ নম্বরে যে উদ্দীপকের এই সূচির আলোকে মোট উপযোগ রেখা অঙ্কন করো, অথবা বলতে পারে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। আবার এখন এখানে দুটা সূত্র আছে এটা নির্ণয় করার জন্য। তাহলে প্রান্তিক উপযোগ সূত্র হচ্ছে ডেল টিইউ বাই ডেল কিউ, ডেল টিইউ বাই ডেল কিউ। ডেল মানে হচ্ছে পরিবর্তন, এই যে টি আর টিইউ, এটা হচ্ছে টিইউ, টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি। আর টিইউ হচ্ছে এমইউ প্লাস এমইউ 1, এমইউ 2, এমইউ 3, এভাবে যেতে থাকবে, এটা এমইউ এন পর্যন্ত। এটা হচ্ছে মোট উপযোগ নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে প্রান্তিক উপযোগ নির্ণয়ের সূত্র। আমাকে এটা নাও দিতে পারে, অথবা এটাও না দিতে পারে, যে কোনো একটা দিবে আমাকে, অথবা দুইটাও দিতে পারে। তাহলে আমাকে যদি মোট উপযোগ না দেয় আমি কিভাবে বের করবো? তাহলে মোট উপযোগ নির্ণয় হচ্ছে এই যে এমইউ 1 এর সাথে এমইউ 2, এমইউ 2 এর সাথে এমইউ 3 এভাবে যোগ করে। তাহলে যেমন দেখি আমরা এখানে মোট উপযোগ কিভাবে পাইছি, আমরা বলছি প্রথম অবস্থায় মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ থেকে সমান থাকে। এরপরে এই যে এটা 18 কেন হয়েছে, এই যে 10 এর সাথে 8 যোগ করলে কত হয়? 18 হয়। 18 সাথে 6 যোগ করলে কত হয়? 24 হয়। 24 সাথে 4 যোগ করলে কত হয়? 28 হয়। 28 সাথে 2 করলে 30 হয়। 30 এর সাথে 0 করলে 30 হয়। 30 এর সাথে -2 করলে 28 হয়। এরপরে প্রান্তিক কিভাবে করছি? প্রান্তিক করতে এই যে ডেল টিইউ বাই ডেল কিউ, ডেল মানে পরিবর্তন, কার পরিবর্তন? এই যে পরবর্তী থেকে পূর্ববর্তীটা পরিবর্তন। তাহলে 18 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 8 হয়। তাহলে এটা পরিবর্তন, পরবর্তী থেকে পরবর্তী মাইনাস পূর্ববর্তী। এরপরে কিউর পরিবর্তন, তাহলে দ্বিতীয় মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 হলে ওখানে এখানে পাচ্ছি কত? 8। তাহলে 8 এই 1 কে সরি 8 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 8 কে 8 হয়। তাহলে এখন আমরা সেটা না করে, কোডিং বিষয়টা না করে আমরা করবো কি, এই যে পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী বিয়োগ করে যেটা বলবো সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে এই যে প্রথম অবস্থায় বলছিলাম আমরা প্রান্তিক এবং মূল উপযোগ কি থাকবে? সমান থাকবে, তাহলে 10 এবং 10 ঠিক আছে। এরপর দ্বিতীয় অবস্থায় 18 থেকে 10 বিয়োগ করলে 8 হয়, 24 থেকে 18 বিয়োগ করলে 6 হয়, 28 থেকে 24 বিয়োগ করলে এই 4 হয়। তারপরে 30 থেকে 28 বিয়োগ করলে 2 হয়, 30 থেকে 30 বিয়োগ করলে 0 হয়, 28 থেকে 30 করলে -2 হয়। তাহলে পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী বিয়োগ করে যেটা বলবো সেটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। সরি আমাদের ভিডিওটা কেটে গেছে, ভিডিওতে যাওয়ার কারণে এখন আমরা এখান থেকে আমরা আবার স্টার্ট করব। যতটুকু করছি আমরা এখান থেকে আবার স্টার্ট করছি। তাহলে এখানে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখাটা অঙ্কন করতে পারি। তাহলে আমরা প্রান্তিক উপযোগ কিভাবে নির্ণয় করবো বলছি, পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী বিয়োগ। তাহলে পরবর্তী এখানে 18 থেকে 10 বিয়োগ করলে যেটা পাচ্ছি আমরা কত? আমরা পাচ্ছি এখানে তাহলে 8, যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। এই যে এটা বিয়োগ করলে 24 থেকে 18 বিয়োগ করলে 6, 28 থেকে 24 বিয়োগ করলে 4, 30 থেকে 28 বিয়োগ করলে 2, 30 থেকে 30 বিয়োগ করলে 0, 28 থেকে 30 করলে -2। তাহলে এটা হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। তাহলে এখন আমরা প্রান্তিক উপযোগ পেলাম, মূল উপযোগ পেলাম, এবং এটা যে সম্পর্ক সেটাও
সম্পর্ক পার্থক্য সেটাও নির্ণয় করলাম। এখন এখান থেকে দুইটা রেখা অঙ্কন করবো, একটা প্রান্তিক উপযোগ রেখা এবং একটা মূল উপযোগ রেখা। এখানে টিইউ এটা লিখে যাবে, টিইউ মানে হচ্ছে টোটাল ইউটিলিটি আর এমইউ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। আমরা এখানে লিখবো তাহলে আমরা এখন চিত্রটা একটু অঙ্কন করি। একটা লম্ব নিব, একটু বড় করে নিচ্ছি আমি যেহেতু দুইটাই এখানে অঙ্কন করব। তাহলে এখানে ভূমি অক্ষ হবে দ্রব্যের একক, আর লম্বক হবে টিইউ এবং এমইউ মানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। তাহলে এখানে কয়টা একক আছে আমাদের? 1 থেকে 7, মানে 7 ভাগ করতে হবে, এই ভূমিকে 7 ভাগ করতে হবে। তাহলে এটা স্কেল ধরে একটা 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার করে নিয়ে আমি 7 ভাগ করবো এটাকে। আমার লম্ব ধরে এটা যা ইচ্ছে নিয়ে যাবে খাতার, চাইলে আপনি চাইলে পুরো খাতাতে নিতে পারেন, একটা চিত্র সমস্যা নেই। তাহলে আমরা এটাকে 1 2 3 4 5 6 7, যেহেতু আমার স্কেল নেই আমি কিন্তু আন্দাজে নিয়েছি, এটা স্কেল দিয়ে নিতে হবে। স্কেল দিয়ে না নিলে পরিমাপটা ঠিক হবে না, যার কারণে চিত্র মিলবে না। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7টা একক নিয়ে নিলাম। এরপর উপরে হবে এমইউ এবং টিইউ। তাহলে এমইউ এবং টিইউ এর মধ্যে মোট উপযোগের মধ্যে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বনিম্ন 10, সর্বোচ্চ 30। আর প্রান্তিকের মধ্যে সর্বোচ্চ 10, সর্বনিম্ন -2। তাহলে -2 জন্য এই যে লম্বকে 0 থেকে নিচের দিকে আসতে হবে। -2 জন্য একটা -2 নেওয়ার জন্য, -2 কে নেওয়ার জন্য নিচে লম্বকে বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। তাহলে এখন আমরা প্রথম উপরটা নিয়ে নিই। তাহলে যেহেতু এখানে 10 থেকে 30, তাহলে একটা মিডিয়াম রেঞ্জের একটা সংখ্যা, যার কারণে আমি এখানে দিতে পারি 10 20 30 এভাবে দিতে পারি পরিমাপটা। তাহলে এখানে আমি নিলাম 10 20 30, তিনটা পরিমাপ নিয়ে নিলাম আমরা, 10 20 30, তাহলে তিনটা পরিমাপ নিয়ে নিলাম। এখন প্রান্তিক বিভাজক কি নিতে হবে? -2 নিতে হবে। তাহলে এই যে 0 থেকে 10-এর ব্যবধান এতটুকু, তাহলে এটাকে আবার 5 ভাগ করবো, কারণ এখানে আমাদের এই 2 4 6 8 এভাবে আসবে। তাহলে এটাকে আমি 5 ভাগ করতে পারি। 5 ভাগ যেমন এই যে 1 2 3 4 5, তাহলে এটা 2, এটা হবে 4, এটা 6, এটা 8। তাহলে এই যে 0 থেকে 2 এর ব্যবধান যতটুকু, 0 থেকে -2 এর ব্যবধান ততটুকুই হবে। তাহলে এই যে এই পরিমাণ মাপ নিয়ে এখানে একটা পরিমাণ দিতে হবে, এটা -2। এখন আমরা প্রথমে অঙ্কন করবো টিইউ মানে মোট উপযোগ রেখাটা। তাহলে মোট উপযোগে দেখি আমরা দ্রব্যের একক, প্রথম অবস্থায় প্রথম একক দ্রব্যের ক্ষেত্রে মোট উপযোগ কত? 10। তাহলে এই যে 1 এর সাথে 10-এর সংমিশ্রণ, তাহলে 1 এর সাথে 10-এর সংমিশ্রণটা একটু করে দিই আমরা। 1 এর সাথে 10-এর সংমিশ্রণ, এটার নাম দিলাম এ বিন্দু। কি বিন্দু? এ বিন্দু। এরপরে দ্বিতীয় একক, দ্বিতীয় একক মোট উপযোগ কত? 18। তাহলে 18 কোথায় হবে? এই যে 10 এবং 20-এর একটু নিচে করে এখানে 18 হবে। তাহলে 18 কার সাথে? 2 এর সাথে, 18 2 এর সাথে, এটা দিলাম আমরা বি বিন্দু। এরপরে তৃতীয় একক তার সাথে 24-এর সাথে, তাহলে 24 কোটা হবে? 20 এবং 30-এর মাঝখানের একটু করে, মাঝখানে 25, 25-এর একটু নিচে 24 হবে। তাহলে 3-এর সাথে কে? 24, তাহলে এই যে এখানে হবে অর্ধেকের একটু কম, এটা 3-এর সাথে সংমিশ্রণ হবে, এটার নাম দিলাম সি বিন্দু। এরপরে চতুর্থ এককে দেখি আমরা 28। তাহলে চতুর্থ একক কত? 28। এই যে 30-এর একটু নিচে হবে 28টা, 28টা কার সাথে? 4-এর সাথে, 4-এর সাথে, এটার নাম দিলাম বি বিন্দু। এরপরে আসি আমরা পঞ্চমটা কত? 30। তাহলে ওই 30টা কার সাথে নিতে হবে? 5-এর সাথে নিতে হবে। তাহলে 30টা আমি সংমিশ্রণ করলাম কার সাথে? 5-এর সাথে। এরপরে দেখি আমরা ষষ্ঠটাও কিন্তু 30-এর সাথে, তাহলে 30টা একটু বৃদ্ধি করে 6-এর সাথে আমরা কিভাবে সংমিশ্রণটা করবো? তাহলে এটার নাম ডি ই বিন্দু। এটা একটু বৃদ্ধি করে আমরা কার সাথে নিয়ে আসবো? 6-এর সাথে নিয়ে আসবো। তাহলে 6-এ নিয়ে আসলাম, এটার নাম ই এফ বিন্দু। এরপর এখানে দেখি আমরা সপ্তম বিন্দুটা কত? 28। তাহলে 28, যে 28টা একটু বৃদ্ধি করে, 28টা একটু বৃদ্ধি করে সাথে নিয়ে আসবো, আমার এখানে লেখাগুলো একটু লাগা হচ্ছে, এটা তোমরা স্কেলে করলে সুন্দরভাবে করা যাবে। তাহলে এই যে এখানে এফ, এটা জি বিন্দু। তাহলে এখন আমরা এই বিন্দুগুলো যোগ করব, এর সাথে বি, বির সাথে সি,
সির সাথে ডি, ডির সাথে ই, ইর সাথে এফ, এফ এর সাথে জি করে একটু বৃদ্ধি করে এদিকে নিচে নামে দিই। এটার নাম হচ্ছে টিইউ। টিইউ টোটাল ইউটিলিটি, আমি এখানে লিখে দিচ্ছি টোটাল, টোটাল ইউটিলিটি, মোট উপযোগ, মোট উপযোগ রেখা। এটা হচ্ছে কি টিইউ রেখা, মোট উপযোগ রেখা। এরপর আমরা করবো এখন প্রান্তিক উপযোগ রেখা। প্রান্তিক কোথা থেকে? প্রথম এককের সাথে 10, দ্বিতীয়ের সাথে 8, দ্বিতীয়ের সাথে 6, চতুর্থের সাথে 4, পঞ্চমের সাথে 2, ষষ্ঠের সাথে 0, সপ্তমের সাথে -2। তাহলে প্রথম অবস্থায় এই যে 1-এর সাথে 10, তাহলে এখানে একটা বিন্দু, এটার নাম এ বিন্দু। এরপরে দ্বিতীয় একক কার সাথে? 8-এর সাথে। এই যে 8 এটা কোথায় যাবে? 8 এটা যাবে 2-এ, তাহলে এখানে একটা বিন্দু, এটার নাম বি বিন্দু দিলাম। এরপর তৃতীয় একক, তৃতীয় একক কার সাথে? 6-এর সাথে, তাহলে এই যে 6টা কার সাথে যাবে? তৃতীয়তে যাবে, তাহলে এটার নাম কি? সি বিন্দু। এরপরে 4টা 4-এর সাথে, এই যে 4 একক 4-এর সাথে, তাহলে এটার নাম সি বি বিন্দু। এরপরে দেখি আমরা এই পঞ্চম একক 2-এর সাথে, তাহলে 2-এর সাথে পঞ্চম একক, পঞ্চম একক এটার নাম ই বিন্দু, ই বিন্দু। এরপরে ষষ্ঠ একক 0, তাহলে এই যে 0-এর সাথে ষষ্ঠ একক, এখানে একটা বিন্দু ই এফ বিন্দু এটা। এরপরে -2 সাথে সপ্তম, এই যে -2 সপ্তম, এই যে -2টা সপ্তমে নিতে হবে, -2টা সপ্তমে নিতে হবে। তাহলে এর নাম হচ্ছে এটা এফ, এটার নাম জি বিন্দু, এফ জি। তাহলে এই যে এখানে একটা রেখা পাচ্ছি আমরা, এর সাথে বির সাথে একাকি সমান সমান্তরাল একটা রেখা হবে, সমান একটা রেখা হবে। আমরা স্কেল বসিয়ে করতে পারি এটা, স্কেল বসিয়ে করা যাবে না, তবে স্কেল বসিয়ে সোজা করতে হবে এটা। মানে এই যে এর সাথে বি, বি এর সাথে সি, এর সাথে ডি, এফ জি, এটার নাম হচ্ছে এম ইউ, মানে মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল, মার্জিনাল ইউটিলিটি মানে প্রান্তিক উপযোগ। তাহলে এটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। তাহলে এইটা কিন্তু একটা সরল রেখা হবে, এটা কিন্তু বক্ররেখা হবে যদি এটা ব্যবধান গুলা একই হয়। যেমন 8 এবং 10-এর মাঝখানে ব্যবধান 2, এবার 8 এবং 6-এর মাঝখানে ব্যবধান 2, মানে 8 থেকে 6 বিকল্প হলে 2 হয়, এবার 6 থেকে 4 বিকল্প হলে 2 হয়, 4 থেকে 2 বিকল্প 2 হয়, 2 থেকে 0 করলে 2 হয়, আবার 2 থেকে সরি 0 থেকে -2 করলেও 2 হয়। তাহলে যে ব্যবধানটা -2 হয়, তাহলে এখানে সবগুলো ব্যবধান কত? 2 করে, তাহলে সেই এখানে যে রেখাটা হবে সেটাও সমান হবে, যেহেতু সবার ব্যবধান সেম, এই রেখাটাও কি হবে? সমান হবে। আর এই রেখাটা ভুল না করার জন্য আমরা চাইলে একটা কাজ করতে পারি একদম সহজে, যেটা, তাহলে এই যে প্রথম একক, প্রথম একক সাথে 10 একক, এই রেখার এই বিন্দুটা নিব, মানে 1-এর সাথে 10টা মিশ্রণ করে এখানে বিন্দুটা নিব। এটা তো এইটা যদি করি আমরা মূল উপযোগ করলে কিন্তু এই বিন্দুটা এখানে থাকতেছে, তাহলে এটা আবার নতুন করে নিতে হচ্ছে না। যদি এক্সট্রা করি, আমরা এক্সট্রা এমইউ করি, তখন কিন্তু এটা এক্সট্রা নিতে হচ্ছে। যদি আমরা প্রথম অবস্থায় টি এর সাথে করি, নিতে হচ্ছে না। তাহলে এখানে দেখি আমরা প্রথম অবস্থায় 1-এর সাথে 10 কি আছে? সংমিশ্রণ আছে। এবং একদম লাস্টে যেটা আছে 7-এর সাথে -2, এই যে 7-এর সাথে -2, এইটা নিও, এই বিন্দু এবং এই বিন্দু নিয়ে এখান থেকে এখানে স্কেল ধরে সুন্দর করে একটা রেখা অঙ্কন করে দিও, রেখাটা হয়ে যাবে। তখন এরপরে দেওয়ার পর এই যে এগুলো মিশ্রণ করে দিব আমরা। আমি এখানে দেখাচ্ছি আরেকটা। তাহলে আশা করি এখানে তোমরা বুঝতে পারছো যে টিইউ রেখা কিভাবে অঙ্কন করতে হয় এবং এমইউ রেখা কিভাবে অঙ্কন করতে হয়। তখন এটা বর্ণনা চালিয়ে দিতে পারো। বর্ণনা সঠিকভাবে যদি টিইউর বর্ণনা বলি, তাহলে প্রথম একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ পাই 10 একক। এরপরে ক্রমান্বয়ে দ্রব্যের একক বৃদ্ধি করে 2, 3, 4, 5, 6 ও 7 একক করলে মোট উপযোগ যথাক্রমে বৃদ্ধি পেয়ে 18, 24, 28, 30, 30 ও হ্রাস পেয়ে 28 হয়, হ্রাস পেয়ে 28 হয়। তাহলে এখানে মোট উপযোগের যে বিন্দু এ বি সি ডি ই এফ জি যোগ করে যে রেখাটি পাই সেটা হচ্ছে মোট উপযোগ রেখা। এটা হচ্ছে বর্ণনা, চিত্রের বর্ণনা। এরপর এমইউতে কিভাবে? তাহলে প্রথম একক দ্রব্যের ভোগের ফলে প্রান্তিক উপযোগ পাই 10 একক। এরপরে যথাক্রমে দ্রব্যের দ্রব্যের একক বৃদ্ধি করে, ভোগের একক বৃদ্ধি করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ষষ্ঠ করলে যথাক্রমে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে 8, 6, 4, 2, 0 হয়। এরপরে সপ্তম একক ভোগের ফলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে -2 হয়। প্রাপ্ত বিন্দু এ বি সি ডি ই এফ জি যোগ করে যে রেখাটি পাই সেটা হচ্ছে এমইউ রেখা, মানে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ রেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি একটু তোমাদেরকে একটা একটা করে আলাদা করে দেখাবো চিত্রটা কিভাবে আলাদাভাবে করতে হয়।
আলাদা করে কিভাবে করতে হয় একটু আমি দেখাই আবার। তাহলে প্রথমে কিউ করার জন্য একটা লম্বা বন্ধনী নিব, এক্স অক্ষ y অক্ষ। এখানে ধরবো কিউ মানে পরিমাণ, দ্রব্যের একক। এখানে ধরবো টিইউ, লম্ব অক্ষে টিইউ, ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ। তাহলে এখানে সর্বনিম্ন 10, সর্বোচ্চ 30। তাহলে তিন ভাগ করবো, এই যে 10, 20, 30। এরপর একে 7 ভাগ, 1, 2, 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে একের সাথে কার, 10-এর, একের সাথে এই যে এর সাথে 10-এর সংমিশ্রণ। এরপরে 2 এর সাথে 18, 18 বলছেন, সরি এটা 20-এর, 10-এর সাথে হবে 20 না, 10-এর সাথে একের সংমিশ্রণ এ বিন্দু। এরপরে 2 এর সাথে 18, 18 কোথায়, এই যে এখানে 18, 2 এর সাথে সংমিশ্রণ, এটার নাম বি বিন্দু। এরপরে তৃতীয় একক 24, এই যে 24, এখানে অর্ধেক থেকে একটু কম, এটা 3 এর সাথে, তাহলে এটার নাম সি বিন্দু। এরপরে 14-এর সাথে 28, 28 হবে 30-এর একটু নিচে, এটা চতুর্থের সাথে, তাহলে এটার নাম ডি বিন্দু, এবিসিডি। এরপরে পঞ্চমটা 30-এর সাথে, তাহলে 30, এই যে 30-এর সাথে 5। আবার ষষ্ঠ হবে 30, তাহলে 30টা একটু বৃদ্ধি করে, এটার নাম ই বিন্দু। ষষ্ঠ একটু বৃদ্ধি করে, 30টা একটু বৃদ্ধি করে 6-এর মধ্যে নিয়ে আসবো। এরপর সপ্তমটা কত, 28, তাহলে এই যে 28টা একটু বৃদ্ধি করে এখান থেকে 7-এর মধ্যে নিয়ে আসবো, এটার নাম কি, ই এফ ডি। তাহলে এই যে এ বি সি ডি ই এফ ডি, এটা হচ্ছে টিইউ রেখা, এটা হচ্ছে কি টিইউ রেখা, সহজে অঙ্কন করতে পারবো। এরপর আমরা এমইউ রেখা কিভাবে অঙ্কন করবো সেটাও আমি একটু দেখাচ্ছি। এমইউ রেখা করবো যেমন আমরা এই যে একটা ভূমি নিব এবং একটা লম্ব নিব, এটার নাম ওয়াই, এটার নাম এক্স। এখানে কোয়ান্টিটি মানে দ্রব্যের পরিমাণ, এখানে হবে এমইউ, লম্বকে এমইউ। তাহলে আমাদের সর্বোচ্চ এখানে দ্রব্যের পরিমাণ 7টা এবং সর্বোচ্চ 10, সর্বনিম্ন -2। তাহলে -2 এর জন্য এই যে শূন্য থেকে নিচে একটু বাড়াতে হবে, তাহলে এখানে 7টা নিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এইটাকে, এটা এটা যেহেতু পুরোটা আমি এমবির জন্য অঙ্কন করবো, তাহলে এটাকে আমি 2 দিয়ে করে নিতে পারি, 2 দিয়ে করে 5টা ব্যবধান নিতে পারি, যেহেতু এখানে -2 থেকে সর্বোচ্চ 10। তাহলে এই যে 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10। এখন এই যে এখানে যে -2 হবে সেটা হচ্ছে এই যে শূন্য থেকে 2 এর ব্যবধান যতটুকু, শূন্য থেকে 2 এর ব্যবধানটা পরিমাপ করে সেম ব্যবধানটা এখানে হবে, এই পরিমাপটা নিয়ে এখানে একটা -2 নিতে হবে, এটার নাম -2। আর এই পরিমাপ গুলা সমান হতে হবে, স্কেল নিয়ে হতে হবে সব, মানে এমইউতে বলে টিইউতে বলি, পরিমাপ গুলা সমান নিতে হবে। শূন্য থেকে 2 এর পরিমাণ এটা 2 সিএম বা 1 সিএম করে নিলে এটাও 1 সিএম, এটাও 1 সিএম, এটাও 2 সিএম, মানে আমি যত করে নিই 2 সিএম করে নিলে সবগুলো 2 সিএম হবে, 1 সিএম করে 1 সেন্টিমিটার করে নিলে সবগুলো 1 সেন্টিমিটার হবে। আর এগুলোও সেম ভাবে সমান হতে হবে, এগুলা ইচ্ছা মতো দিতে হবে না, স্কেল বসিয়ে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এখানে 7 সেন্টিমিটার করে নিতে হবে, অথবা 2 করে নিতে পারেন। চিত্র বলা হলে 2 সেন্টিমিটার করে নেওয়া যাবে, সমস্যা নেই। এটা আমার ডিপেন্ড করবে চিত্র বড় ছোটোর উপর, এবং পরিমাপগুলো এই যে গ্যাপের মাঝখানে পরিমাপগুলো সমান হতে হবে। আমি এখানে স্কেল দিয়ে করিনি, সমান হয়নি। তাহলে এখানে দেখি আমরা প্রথম অবস্থায় পান দিকে যোগ কত, 10। তাহলে এই যে 1-এর সাথে 10, এর সাথে 10, তাহলে এটার নাম এ বিন্দু। এরপরে দ্বিতীয় 8, তাহলে দ্বিতীয়ের সাথে 8, এই যে দ্বিতীয় এটা 8, এই যে তৃতীয় এককের সাথে 6, এই যে তৃতীয়ের সাথে 6, এটার নাম সি বিন্দু। এরপরে চতুর্থের সাথে 4, এই যে চতুর্থের সাথে 4, বি বিন্দু। এরপরে পঞ্চমের সাথে কত, পঞ্চমের সাথে 2, এই যে পঞ্চমের সাথে 2, ই বিন্দু। এরপরে ষষ্ঠের সাথে 0, এই যে শূন্যের সাথে ষষ্ঠ, এখানে একটা বিন্দু ই এফ বিন্দু। এরপরে সপ্তমের সাথে -2, এই যে -2টাকে নিয়ে -2, এটার নাম জি বিন্দু। তাহলে এই যে এখানে স্কেল বসিয়ে সুন্দর করে রেখাটা হবে ভাবে, আমার একটু বাঁকা হচ্ছে যেহেতু আমি স্কেল দিয়ে করিনি, এটার নাম এমইউ রেখা।
এটা সোজা হবে, এই রেখাটা কি হবে, সোজা হবে। এই রেখাটা সবসময় সোজা হবে, যেহেতু এখানে ব্যবধান সমান। ব্যবধান সমান না হলে কিন্তু হবে না। যদি এটা 10, এটা এই 7, এটা 5, এটা 3, এটা 1 এভাবে যদি হতো তাহলে কিন্তু সমান হতো না। এটা কিন্তু সরল রেখা হতো না। এর জন্য কিন্তু অনেকে ভুল করে, এরকম কিন্তু আসে সব সময় যে এরকম দিবে, হ্যাঁ না, এরকম যে সবগুলা সমান দিবে, ব্যবধান সমান দিবে, 2 দিয়ে বা 3 দিয়ে দিবে, হ্যাঁ না। এখানে ব্যবধান বেশ কম হতে পারে। এরকম করলে কিন্তু স্টুডেন্টরা ভুল করে যে মিলতেছে না কেন, মিলতেছে না কেন, এটা মিলবে না। তখন তখন আমাকে বিন্দু যেদিকে যায় সেদিকে যেতে হবে। এর সাথে ডি এর সংমিশ্রণ, বির সাথে সি, সির সাথে ডি, এভাবে করতে হবে। তাহলে যদি এখানে সমান হয় ব্যবধান, তখন আমার তখনই কি হবে, যে সমান হবে যেটা, তখনই একটা সরল রেখা হবে। যে যদি এই ব্যবধান গুলো সমান না হয়, 10 আর 8-এর মাঝখানে ব্যবধান যদি সমান না হয়, 10 আর 8 যে ব্যবধান 2, সবগুলো যদি 2 না হয়, 2, 3, 1 এভাবে যদি হয়, তাহলে ব্যবধানটা চিত্রটাও কি হবে না, রেখাটাও সমান হবে না, সমান্তরাল হবে না, একটা সরল রেখা হবে না। তাহলে তখন বাঁকা হবে। একটা একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, আবার এদিকে যাবে, এদিকে যাবে, এটা হতে হতে পারে এরকম। তাহলে যখনই হবে, যখনই সোজা হবে, তখন এখানে ব্যবধান সেম থাকবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি উপযুক্ত কোয়েশ্চেন আসে, এখান থেকে আমরা যে আলোচনা করলাম প্রথম যে পার্ট, এবং এখন আজকে যে একটু মিস্টেক হলো, যে ভিডিওটা কেটে গেছিল, এই সেকেন্ড ভিডিও থেকে এখান থেকে আসবে। তাহলে এই উপযোগের যে আলোচনা, ইনশাল্লাহ তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো গাইড নিয়ে, এই ক্লাসটা করার পর ইনশাল্লাহ আশা করি এখানে কোনো কোয়েশ্চেন থাকবে না। আর যদি এখানে কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাতে পারো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সলভ করার জন্য। তাহলে আমরা এখানেই ক্লাসটা শেষ করতেছি। এরপরের ক্লাসে আমরা ইনশাল্লাহ চাহিদা নিয়ে আলোচনা করবো, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট, চাহিদা নিয়ে। তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।